হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আমরা ক্লাস 8 নাম্বার চ্যাপ্টার, যেটা কি মানুষের খাদ্য উৎপাদন, এর পার্ট 4 আজকে দেখবো। আগের পার্টে যেগুলো আমরা দেখেছি সেটা কি ছিল, যে ওভারঅল একটা মানে এই চ্যাপ্টারের মধ্যে কি রয়েছে, যে মানুষের বেঁচে থাকার জন্য তো খাবারের প্রয়োজন। এবার সে ধান চাষ থেকে শুরু করে আম বা বিভিন্ন মাছ মুরগি সবকিছু চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো প্রথম দিনে কি হয়েছিল, এতক্ষণ পর্যন্ত একটা জেনারেল একটা পড়া ছিল, মানে চাষ করার জন্য কি কি লাগবে বা চাষ করার পদ্ধতিগুলো ছিল, ঠিক আছে। এবার মোট 8টা প্রসেস ছিল, যে 8টা পদ্ধতি কি কি আগের 3টে পার্টের মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কোনো স্পেসিফিক জিনিস নিয়ে পড়বো। তো আজকে আমাদের পড়ার টপিক কি হবে, ধান। তাহলে চলো ধান পড়া যাক। এবার দেখো, এবার আস্তে আস্তে নির্দিষ্ট টপিকে স্টার্ট হচ্ছে, ধান তারপরে আম, এরকম প্রত্যেকটা একটা ভাগ থাকবে। তো আজকে আমাদের টপিক কি, তাহলে ধান। এবার দেখো, ভারতের তো অনেক জায়গাতে ধান চাষ বেশি হয়, তাই তো। তাহলে ভারতের কোথায় কোথায় ধান চাষ হয়, এটা প্রথমে তোমাদের একদম বইয়ের লাইন পড়ানো হচ্ছে, তো বইটা খুলে রাখো যাতে ইজি বুঝতে পারো। তাহলে কোথায় বেশি হয়, ভারতের প্রায় সব রাজ্যেই কম বেশি ধান চাষ হয়। তবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা ও তামিলনাড়ুতে ধানের উৎপাদন যথেষ্ট ভালো হয়ে থাকে। তাহলে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ধান চাষ হয়। তবে কিছু জায়গায় দেখো স্পেশালি বইতে মেনশন করেছে, যেমন পশ্চিমবঙ্গের মধ্যে ধান চাষ ভালো হয়, তোমরা জানো। তারপর রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশের মধ্যে, পাঞ্জাবের মধ্যে, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, এগুলোর মধ্যে কি বেশি পরিমাণে ধানের চাষ হয়, বাট সব জায়গাতেই মিনিমাম একটা হয়ে থাকে। তারপর কি বলছে, চালের পুষ্টি মূল্য। তাহলে ধান থেকে কি পাওয়া যাচ্ছে, আলটিমেটলি চাল পাওয়া যাচ্ছে। এবার ওই চালের মধ্যে কতটা কি থাকে, কতটা কি অ্যামাউন্টের পুষ্টি থাকে, তাহলে সেটা দেখো। বলছে ধান থেকে পাওয়া যায় চাল, তোমরাও জানো যে ধান থেকে চাল পাওয়া যায়। এবার কি বলছে, চালে 79.1% কার্বোহাইড্রেট থাকে এবং 6% প্রোটিন আর 0.4% বিভিন্ন ধরনের মৌল থাকে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা যে ধান থেকে চাল পাচ্ছি, এই চালের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে কোন পুষ্টিতে পাওয়া যায়। দেখো 79.1% কি রয়েছে না, তোমার কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে। আর কি রয়েছে, 6% প্রোটিন রয়েছে, বাট সব থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে কি রয়েছে না, কার্বোহাইড্রেট। আর 0.4% আদার্স মৌল রয়েছে। তারপর কি, এছাড়া থাকে ভিটামিন বি কমপ্লেক্স আর অন্যান্য কিছু ভিটামিন। এছাড়াও ধানের ভুসি থেকে তেল পাওয়া যায়। তাহলে ধান থেকে তো এই কার্বোহাইড্রেট পাওয়া যাচ্ছে, প্রোটিন পাওয়া যাচ্ছে, এগুলো রয়েছে। এছাড়াও কিন্তু ভিটামিনও পাওয়া যাচ্ছে, ভিটামিন বি কমপ্লেক্স। আর কি হচ্ছে, আর এছাড়া কি যে ধানের ভুসি, এটা আগের দিনে বলেছিলাম যে যা চাষ করার সময়, মানে এটা 7 নাম্বার স্টেপে ছিল, যে যখন সেটা আলাদা করা হয়ে থাকে, তো কিছু ভুসি তৈরি হয়, যেটা আলাদা, মানে সেটা যে আমাদের মেন শস্য সেখান থেকে আলাদা করা হয়েছিল। এবার ওই ভুসিটা থেকে কিন্তু ধানের কি তৈরি হয়, তেল তৈরি হয়। এবার চলো, বলছে ধানের প্রকারভেদ। তাহলে এবার ধান কত রকমের হয়ে থাকে। জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে দেখো, ধান কে আমরা কভাগ ভাগ করতে পারছি 3 ভাগে। কি অনুসারে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি। তাহলে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যদি বলে যে ধানকে জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়, কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। এরা হলো আউশ বা শরৎকালীন ধান, আমন বা শীতকালীন ধান, আর হচ্ছে বোরো বা গ্রীষ্মকালীন ধান। তাহলে দেখো, একদম তোমার হচ্ছে শরৎ থেকে স্টার্ট করে শীতকাল এবং গ্রীষ্মকাল, প্রত্যেকটা আলাদা আলাদা কাল, প্রত্যেকটা ঋতুর জন্য কিন্তু আলাদা আলাদা ধানের নাম দেওয়া রয়েছে, আউশ, আমন আর কি বোরো। এবার এগুলো কি ধান, এটা নিয়ে আমাদের নেক্সট পড়া। কি বলছে, উৎপাদন ক্ষমতা অনুসারে আবার ধানকে দুভাগে ভাগ করা যায়। তাহলে দেখো, এখানটা আগে দেখার আগে, যে দুটো ভাগে কিভাবে ভাগ করা যাচ্ছে। এখানে কি দেখেছিলে, জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে আমরা কভাগ ভাগ করছিলাম 3 ভাগে। আর এখানে কি দেখো, এখানে বলছে উৎপাদন ক্ষমতা অনুসারে, দুটো কিন্তু ডিফারেন্স। তাহলে উৎপাদন ক্ষমতা অনুসারে আবার ধানকে কভাগে ভাগ করা যাচ্ছে, 2 ভাগে ভাগ করা যাচ্ছে। আগেরটা জাতিগত ভাগে ভাগ করা ছিল 3 ভাগে। একটা কি, অপেক্ষাকৃত কম ফলনশীল দেশি প্রকারের ধান, আর একটা উচ্চ ফলনশীল প্রকারের ধান। তাহলে একটার ফলন কম হচ্ছে আর একটার ফলন বেশি হচ্ছে, এবং এই অনুসারে কিন্তু ধানকে আমরা কত ভাগ করছি, 2 ভাগে ভাগ করছি। ওকে।
এরপর কি বলছে, এবারে আউশ, আমন ও বোরো ধানের চাষ সম্বন্ধে সাধারণ কয়েকটা কথা জেনে নিই। তাহলে এই যে তিনটে ভাগ বললাম ঋতু অনুসারে, যে শরৎকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, তিনটে আলাদা আলাদা কালের মধ্যে তিনটে আলাদা আলাদা ধান দেখতে পাওয়া যায়। এবার ওগুলোর ডিটেলস এবার দেখো। 1 নম্বরে তোমার রয়েছে কি, আউশ ধান। তো আউশ ধান কি? আউশ ধান সাধারণত জমিতে একেবারে সরাসরি বোনা হয়, তাই এর চাষের পদ্ধতি আমন বা বোরো ধান চাষের পদ্ধতির থেকে একটু আলাদা। সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই পরে জমি তৈরি করে জমিতে ধান বোনা হয়। তাহলে এইটা কি করছে না, বীজটা যেটা রয়েছে সেটা ডিরেক্টলি তোমার মাটিতে গিয়ে স্থাপন করছে, যেটা কিন্তু তোমার হচ্ছে যে আমন ধান বা বোরো ধানের ক্ষেত্রে করা হয় না। পলি দোআঁশ বা এঁটেল প্রায় সব ধরনের মাটিতে আউশ ধান বোনা হয়। তাহলে এর জন্য আলাদা করে কোনো স্পেসিফিক তেমন মাটি বলা নেই। তোমার পলি মাটিতেও হয়, দোআঁশ মাটিতে, এঁটেল মাটি যেগুলো শক্ত হয়ে থাকে সেই মাটিগুলোর মধ্যেও, প্রত্যেকটা মাটির মধ্যে মোটামুটি তোমার আউশ ধান দেখতে পাওয়া যায়। এরপর কি বলছে যে কোনো 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 অঞ্চলে অবশ্য সরাসরি বীজ না বুনে বীজতলা তৈরি করেও আউশ ধান বোনা হয়ে থাকে। তাহলে এখানে আগে কি বলেছিল যে সরাসরি ডাইরেক্ট জমি থেকে বোনা হয়ে থাকে, তবে কিছু কিছু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করা হয়ে থাকে, বাট এক্সেপশন থাকে। তো কোনো কোনো জায়গায় সরাসরি বীজটা না বুনে বীজতলা তৈরি করে থাকে। আগে দেখে নেয় যে কোন বীজগুলো ভালো, কোনগুলো খারাপ, তো খারাপগুলো ডিফারেন্ট করে দেয় আর ভালোগুলো নিয়ে নেয়। এভাবে একটা ডিফারেন্ট করার পর যেগুলো ভালো সরে সেগুলোকে নিয়ে গিয়ে মাটিতে করে। তাহলে এটা হচ্ছে যে আউশ ধান সম্পর্কে ছিল। এরপর দেখবো আমন। যে কোনো ধরনের মাটিতে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়, তবে কাদা মাটি বা এঁটেল মাটি চাষের জন্য ভালো। তাহলে দেখো আগে যেটা ছিল আউশ ধান, সেখানে কিন্তু মাটির কথা আলাদা করে স্পেশাল কিছু বলে দেয়নি। ঠিক তেমনই এখানেও আমনও প্রায় সব ধরনের মাটিতে হয়ে থাকে, তবে এই যে কাদা মাটি আর এঁটেল মাটি এই দুটোতে মানে একটু বেশি ভালো হয় আর কি এগুলো। বাট হবে সব জায়গায়, এগুলো একটু বেশি অ্যাডভান্স পাই। পশ্চিমবঙ্গে আমন ধান চাষই বেশি হয়ে থাকে। তাহলে এখানে আসতে পারে যে পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয়ে থাকে, আমন ধানের চাষ বেশি হয়ে থাকে। আমাদের দেশে প্রায় কয়েক হাজার জাতের আমন ধান রয়েছে। বিভিন্ন প্রকার দেশি জাতগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। তাহলে আমন ধানের কিন্তু আবার অনেক রকমের ভাগ রয়েছে। তারপর হচ্ছে দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাতগুলো কি কি? তাহলে দেশি মানে আমাদের যে আমন ধান বললাম বিভিন্ন অনুযায়ী নাম হয়ে থাকে, তাহলে তার মধ্যে দেশি দেশি এক্সাম্পল কোনগুলো হবে? ভাষা মানিক এক্সাম্পল হবে একটা, ঝিঙ্গা সাল, রঘু সাল, পাটনাই 23, বাসমতি প্রভৃতি। তাহলে এগুলো কার উদাহরণ হচ্ছে? এগুলো তোমার আমন ধানের উদাহরণ, এবং যেগুলো আমাদের দেশি আমন ধানের এক্সাম্পল। তাহলে এগুলো জাস্ট এমসিকিউ আসবে, উদাহরণগুলো আসতে পারে যে ঝিঙ্গা সাল বা রঘু সাল এগুলো কোন ধানের উদাহরণ। তো উত্তর কি করবে? দেশি আমন ধানের উদাহরণ। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম তোমাদের বোঝার কিছু নেই, পুরোটাই মুখস্থ করার পার্ট। ওকে, তো মুখস্থ করে নেবে। আমন ধান চাষের জন্য আগে বীজতলায় বীজ ফেলে চারাগাছ তৈরি করা হয়, এরপরে চাষের জমিতে চারাগাছগুলো রোপণ করা হয়। দেখো আউশ ধানের ক্ষেত্রে কি বললাম, যে এর ক্ষেত্রে আলাদা করে তোমার বীজতলা খুব কম তৈরি করা হয়, ওই কিছু ক্ষেত্রে হয়তো হয়ে থাকে। বাট এই ধানটার ক্ষেত্রে তোমার আমন ধান, এখানে কিন্তু আগে বীজতলা তৈরি করা হয়ে থাকে। বীজতলায় ফেলার আগে বীজগুলো শোধন করে নেওয়া দরকার। তাহলে বীজগুলো শোধন করে নেয়, তারপরে বীজতলায় ফেলে এবং সেই বীজগুলোকে তোমার পরবর্তীকালে মেন যেখানে চাষ করছে সেখানে নিয়ে যায়, কিন্তু আগেরটা ক্ষেত্রে তা করা হয়েছিল না। এরপর আছে বোরো ধান। আমন ধান কাটার পরে বীজতলা তৈরি করে এই ধরনের ধান রোপণ করা হয়, আর মার্চ এপ্রিল মাস নাগাদ এই ধান কাটা হয়ে থাকে। যেসব অঞ্চলে জলসেচের ব্যবস্থা আছে সেখানে বোরো ধানের চাষ হয়ে থাকে। তাহলে বোরো ধান চাষের জন্য কিন্তু জলসেচের প্রয়োজন, তাহলে যেখানে জলসেচ থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু বোরো ধানের চাষটা বেশি হবে। ধান কত তাড়াতাড়ি পাকে তার ভিত্তিতে ধানকে 3 ভাগে ভাগ করা যায়। এবার এই ধান দেখো, মানে আগে দেখলাম কি আউশ ধান, আমন ধান আর হচ্ছে বোরো ধান, তারপরে দেখলাম যে উচ্চ ফলনশীল আর হচ্ছে যে তার থেকে কম। এবার এখানে কি বলছে যে কত তাড়াতাড়ি ধানটা পাকছে তার বেসিসেও কিন্তু ধানকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? দেখো 1 নাম্বার কি বলছে, জলদি জাত বা স্বল্প মেয়াদী জাত। মানে কি এটা? এটা মানে কি? কথাটা শুনে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ধানটা পেকে যায়, খুব বেশি টাইম লাগে না। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে, খুব তাড়াতাড়ি পেকে যায়, যেমন রত্না জাতের ধান 90, রত্ন জাতের ধান
নাইনটি ফাইভ থেকে 115 দিনের মধ্যে পেকে যাবে, মানে 95 থেকে 115 দিনের মধ্যে তোমার এই রত্না রত্না দেখো, এগুলো প্রত্যেকটা এমসিকিউ বেসিসে কোশ্চেন আসবে যে রত্না ধান কি মানে কিরকম জলদি, মানে স্বল্প মেয়াদি নাকি মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী, তখন এক্সাম্পল গুলিয়ে যাবে, লিখে লিখে প্র্যাকটিস করে মনে থাকবে। তাহলে রত্না হচ্ছে তোমার কি স্বল্প মেয়াদি বা জলদিজাত ধান, অর্থাৎ 95 থেকে 100 দিন, মানে অল্প পিরিয়ডস, তো তার মধ্যে কিন্তু ধানটা পেকে যায়। সেকেন্ড যেটা বলছে তোমার মাঝারি জাত বা মধ্যমেয়াদী জাত ধান, তাহলে এইটা কি, নামগুলোর মধ্যে ক্লিয়ার, জলদি মানে খুব তাড়াতাড়ি পেকে যাবে, মাঝারি মানে মানে মোটামুটি কিছু একটা মিডিয়াম টাইম লাগছে, আর দীর্ঘ মানে তো অনেকদিন টাইম লাগবে। তাহলে এবার দেখো বলছে এই ধান পাকতে মাঝারি রকমের সময় লাগে, ওই বললাম যেটা মিডিয়াম, খুব বেশি সময় লাগছে না আবার খুব কম টাইমও লাগছে না, মিডিয়াম একটা টাইম লাগছে। এক্সাম্পল গুলো, উদাহরণগুলো মনে রাখবে, জয়া, জয়ন্তী এই প্রভৃতি ধান জাতের ধান 116 থেকে 135 দিনের মধ্যে পাকে। তাহলে আগেরটা কত ছিল, 95 থেকে 115, উদাহরণ কি ছিল, রত্না, এটা তোমার স্বল্প মেয়াদি। মধ্যমেয়াদী যেটা, তাহলে সেটার এক্সাম্পল কি, জয়া, জয়ন্তী, আর প্রত্যেকটা মেয়েদের নাম মনে রাখা ইজি হবে, জয়া, জয়ন্তী। আর এটা কতদিন টাইম লাগে, 116 থেকে 135 দিন। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে নাবিজাত বা দীর্ঘমেয়াদী জাত ধান, যেটা পাকতে অনেক দিন সময় লাগবে, আর কোথায় গেল, পাকতে বেশি দিন সময় লাগে। উদাহরণ কি কি রয়েছে, স্বর্ণ, মাসুরি, পঙ্কজ প্রভৃতি ধান পাকতে 140 থেকে 150 দিন সময় লাগে। তাহলে একদম একদম স্টার্টিং এ দেখো, যেটা স্বল্প মেয়াদি ছিল কত লেগেছিল, 95 থেকে 115, তারপর কত লাগলো তোমার 116 থেকে 135, আর লাস্টে কত লাগছে 140 থেকে 150। তাহলে ধান পাকার বেসিসে ভিত্তি করেও কিন্তু আমরা ধানকে 3 ভাগে ভাগ করছি। ওকে, এখানে বোঝার মতো কিছুই নেই, বারবার বলছি, এক্সাম্পল গুলো লিখে রাখবে, মনে থাকবে। তারপরে কি বলছে, প্রত্যেকটা ধানে দেখো কোনো মেয়ে, কোনো না কোনো মেয়ের নাম টাইপস, রত্না, জয়া, জয়ন্তী এই টাইপস। ওকে, আউশ, আমন, বোরো সবারই জলদি, মাঝারি আর নাবি জাতের ধান আছে। তাহলে আউশ ধান বলো, যে কাল অনুযায়ী যেগুলো ভাগ করলাম, মানে ঋতু অনুসারে, প্রত্যেকেরই কিন্তু এই আবার জলদি জাত, মাঝারি, দীর্ঘ, আলাদা আলাদা করে ডিফারেন্টে উদাহরণ রয়েছে। আর একটা কথাও কিন্তু খেয়াল রেখো, একই জাতের ধানকে আউশ, আমন বা বোরো এই 3 মৌসুমে চাষ করা যায়। ওকে, তাহলে একই জাত বলতে কি, যেন যে দুটো ধান, মানে দুটো আলাদা আলাদা প্রজাতির নয়, একই জাতের ধানকে কিন্তু আমরা এগুলো এগুলো কি বেসিসে ভাগ করেছিলাম, ঋতু অনুসারে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, 3 ধারে। তো 3টে ক্ষেত্রে কিন্তু একই জাতের ধানকে আমরা চাষ করতে পারি। আর একটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে যে গোল্ডেন রাইস, স্বর্ণ ধান, গোল্ডেন রাইস ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের ধান তৈরি করেছেন। তাহলে এখান থেকে কোশ্চেন কি, যে গোল্ডেন রাইসের মধ্যে আমরা কি পাই, ভিটামিন এ পাই। ওকে, ভিটামিন এ রাতকানা রোগ দূর করে। তাহলে এটা গেল তোমার কি না, আমাদের যে ধান পাকার সময় তার বেসিসে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ওকে, এরপর আছে চাষের পদ্ধতি, ধান চাষ। এখানে দেখো, এটা এই ছকটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, একদিকে কি রয়েছে চাষের ধাপ, আরেকটা কি রয়েছে কি করে করা হয়। তাহলে 1 নম্বর থেকে স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে বীজ বাছাই, অর্থাৎ কোন বীজগুলোকে নেব আর কোনগুলো নেব না সেটা একটা বাছাই করা। কি বলেছে দেখো, ঘন নুন জলে বীজগুলোকে ডুবিয়ে নাড়ানো হলে সুস্থ আর পুষ্ট বীজগুলো ভারী বলে জলে ডুবে যায়, এই বীজগুলো পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিতে হয়। প্রসেসটা দেখো, তুমি ধরো না একটা এভাবে গ্লাস নিলে, এটা আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে যখন 8টা প্রসেস বলেছিলাম যে কিভাবে চাষ করতে হয়, তো সেখানে ছিল একটা বীজ বপন, তখনই ছিল যে বীজটাকে তোমার যেগুলো ভালো বীজ সেগুলোকেই তো আমরা চাষের জন্য নিয়ে যাব না। তাহলে কি করছে প্রসেস, যে একটা এরকম ধরে নাও কোন একটা বিকার নিল, গ্লাস নিল, তার মধ্যে জল ভর্তি করলো এবং বীজগুলোকে ডুবিয়ে দিল। এবার ধরো এর মধ্যে কিছু বীজ খারাপ ছিল, তাহলে খারাপ থাকলে কি ভেতরটা ফাঁপা, আর মানে যখনই কোনো জিনিস তুমি জলের মধ্যে দেবে, তো ফাঁপা জিনিসগুলো কি হবে, জলের উপরে ভেসে আসবে। ঠিক তেমন ভাবে যেগুলো, এবার ধরো না এটা কিছুক্ষণ নাড়ানোর পর সেটা মানে নর্মাল রেখে দিলে, কিছুক্ষণ পর দেখবে যে বীজগুলো খারাপ সেগুলো এভাবে জলের উপরে ভেসে চলে আসছে। কেন আসবে,
ভিতরে তো ফাঁপা কিছু নেই। আর যেগুলো তোমার মানে ভালো বীজ, সেগুলো কিন্তু হবে জলের তলায় থিতিয়ে যাবে। আর এখানে কি রয়েছে? জল রয়েছে। তাহলে এভাবে কিন্তু তোমাদের কোন প্রসেস করা হয়ে থাকে? বীজ বাছাই প্রসেসটা করা হয়ে থাকে। এবার নেক্সট কি বলছে তারপর? বীজ শোধন। সেকেন্ড পয়েন্ট কি বলছে? শুষ্ক শোধন পদ্ধতি জমিতে সরাসরি বীজ বোনার জন্য বা শুকনো বীজতলায় বীজ বোনার জন্য এই পদ্ধতি কাজে লাগে। বীজবাহিত রোগ জীবাণু ধ্বংস করার জন্য বীজের সঙ্গে রাসায়নিক পদার্থের গুঁড়ো মেশানো হয়ে থাকে। তাহলে এই পদ্ধতিতে কি করছে? আমাদের এবার সিলেক্ট হয়ে গেছে যে আমরা কোন বীজগুলোকে নিয়ে চাষ করব। এবার ওই বীজগুলোর মধ্যে তো অনেক কিছু মানে জীবাণু আসতে পারে, অন্য জীব এসে বীজগুলো খারাপ করে দিতে পারে। তার জন্য কি করছে না, আগের থেকে কিছু রাসায়নিক পদার্থের গুঁড়ো স্প্রে করে দিচ্ছে। তার ফলে বীজগুলো খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। সিক্ত শোধন পদ্ধতি কি? সিক্ত বীজতলায় অঙ্কুরিত বীজ বোনার জন্য এই পদ্ধতি উপযোগী। বীজবাহিত রোগ জীবাণু ধ্বংসের জন্য বীজগুলোকে রাসায়নিক পদার্থের জলীয় মিশ্রণে ভিজিয়ে রাখা হয়। অনেক সময় উষ্ণ জলেও বীজ শোধন করা হয়ে থাকে। একই প্রসেস, যে বীজগুলোকে আমার ভালো রাখার দরকার, তো সেই ভালো রাখার জন্য আমরা কি করছি না, বীজগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ অ্যাড করছি। ওকে, তাহলে এইটা হলো তোমাদের সেকেন্ড স্টেপ। এখন অনেক স্টেপ রয়েছে, এখনো চাষ শেষ হয়নি, চলো। 3 নাম্বার কি? বীজতলা প্রস্তুতি ও চারা গাছ তৈরি। বীজ নিয়েছি, কোনগুলো নেবো? তার মধ্যে থেকে আমরা বীজকে একদম রাসায়নিক ফাসায়নিক দিয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এবার কি করছি? বীজতলা প্রস্তুতি করছি আর চারা গাছ তৈরি করছি। কি বলছে দেখো, শুষ্ক বীজতলা খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয়, সরি শুষ্ক বীজতলা, এটা একটা পয়েন্ট ছিল, এটা দেওয়া হয়নি। ওকে, খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের পক্ষে শুষ্ক বীজতলা উপযোগী। হালকা নাঙল দিয়ে জমি 2-1 বার চষে জমির আগাছা নির্মূল করা হয়ে থাকে। দেখো, আগাছা নির্মূল করার যেটা পদ্ধতি পড়িয়েছিলাম, আটটা যে পদ্ধতি ছিল তার মধ্যে, তো সেখানে কিন্তু ছিল যখন আমরা জমি তে কোনো গাছ লাগানোর আগে নাঙল করি, তখন সেখানের মধ্যে থাকা আগাছাগুলো দূর হয়ে যায়। তারপর কি বলছে? জমি চাষের সময় যথাযথ পরিমাণে জৈব বা অজৈব সার ব্যবহার করা হয়ে থাকে। ওকে, চারা গাছগুলো 5 থেকে 6টি পাতা বিশিষ্ট আর 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে রোপণের উপযোগী হয়ে ওঠে। তাহলে বীজতলার মধ্যে কি করছে? একটা বীজতলা তৈরি করেছে। এতক্ষণ আমাদের বীজ টিজ নিয়ে এসে রেডি আমরা। এবার কি হচ্ছে? এখানের মধ্যে বীজগুলোকে রোপণ করলো। এবার একটা সময় পর কি হবে? খুব বেশি বড় না, খুব ছোট না, একটা মোটামুটি গাছ তৈরি হবে। সেটাকে নিয়ে গিয়ে মেন যেখানে চাষ করবে সেখানে নিয়ে যাবে। এভাবে কি করছে? বীজতলা তৈরি করছে। তারপর কি বলছে দেখো, সিক্ত বা কাদান বীজতলা, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। নির্বাচিত জমিতে জল বেঁধে রেখে জৈব সার দেওয়া হয়। মাটি নরম হয়ে উঠলেই জমি চষতে হয়, ফলে কয়েকদিনের মধ্যে মাটি কাদা কাদা হয়ে যায়। জমিতে পরিমাণ মতো অজৈব সার দেওয়া হয় এবং এর ফলে বীজতলায় অঙ্কুরিত বীজ বোনা হয়। পর্যায়ক্রমে বীজতলাকে শুকনো আর জলসেচ করার ফলে চারা গাছগুলো মূলের বৃদ্ধি ভালো হয় এবং প্রয়োজন মতো কীটনাশক ওষুধ ও সার দেওয়া হয়ে থাকে। তাহলে কি বলতে চাইছে কথাটার মধ্যে? যে দেখো, আমাদের এখন বীজ টিজ সব রেডি হয়ে গেছে, এবার সেটাকে যে মাটিতে দেবো, তার জন্য কি তৈরি করছে? আগে থেকে বীজতলা প্রস্তুত করছে। বীজতলা প্রস্তুত করার মানে কি? যে একটা জায়গার মধ্যে গাছের বীজগুলোকে দিল, যখন সেটা একটা মিডিয়াম সাইজ হবে তখন সেটাকে তুলে নিয়ে গিয়ে তাদের মেন যেখানে চাষ করছে সেখানের মধ্যে নিয়ে রাখলো। তাহলে এটা হচ্ছে কি বীজতলা প্রস্তুতি, আর এটার মেন উদ্দেশ্য কি? চারা গাছ তৈরি। ওকে, তাহলে 3টে হলো আমাদের। এবার বীজ টিজ হয়ে গেছে, এবার চলো জমি তৈরি করা যাক। কি বলছে? শুষ্ক পদ্ধতি। আউশ ধান ও কোনো কোনো অঞ্চলে নিচু জমিতে আমন ধান চাষ করার সময় বীজতলা ব্যবহার না করে জমিতে সরাসরি বীজ বোনা হয়। এটা আগে বলেছিলাম আউশ ধানের ক্ষেত্রে, যে আউশ ধানের ক্ষেত্রে তোমার কোনো বীজতলা তৈরি করা হয় না, বাট বাকিগুলোর ক্ষেত্রে করা হয়ে থাকে। রবি শস্য তুলে নেওয়ার পরে দু একবার চষে জমি ফেলে রাখা হয়। তার ফলে জমির আগাছাগুলো নষ্ট হয় আর জমি বেশি শুকনো হয় এবং জমিতে পরিমাণ মতো জৈব আর অজৈব সার দেওয়া হয়ে থাকে। তাহলে কি করছে না, যখন আমাদের ধানটা উঠে গেছে তারপরে জমিটাকে 2-1 বার চষে নিচ্ছে, যার ফলে কি মাটিগুলো আলগা হয়ে থাকে আর আগাছাগুলো এতে মানে রিমুভ হয়ে যায়, বাদ চলে যায়। ঠিক আছে, এবং তারপর কি সেখানের মধ্যে বিভিন্ন ধরনের সার দিচ্ছে, জৈব সার,
যেটা তোমাদের অর্গানিক পদ্ধতির মাধ্যমে পচা কলাই থেকে বা কীটনাশক মানে রাসায়নিক পদ্ধতিতে কি করছে না অজৈব সার দিচ্ছে। এরপর কি হচ্ছে চারা গাছ রোপণ। তাহলে চারা গাছটা কোথা থেকে তৈরি করে নিয়ে এলাম আমরা, সেই বীজতলা থেকে চারা গাছ তৈরি করে নিয়ে আসছি। ওকে, সকালের দিকে বীজতলা থেকে চারা গাছগুলোকে সাবধানে তুলে আনা হয়ে থাকে। তারপর তৈরি জমিতে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো জল বেঁধে রেখে সারিবদ্ধভাবে চারা গাছগুলোকে রোপণ করা হয়। তাহলে কি বলছে, আমরা আগে বীজতলা তৈরি ভালো করে বীজ নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর বীজতলা থেকে একটা চারা গাছ তৈরি করলাম। ওকে, আসার পর সেই চারা গাছগুলোকে আমরা এবার কোথায় নিয়ে আসছি, জমিতে এসে রোপণও করা হয়ে গেল, সকালের দিক করে নিয়ে চলে আসছে বীজতলা থেকে। তাহলে খুব ভালোভাবে এনে নিয়ে আসার পর কি করছে না, তোমার জমি যে তৈরি করা ছিল আগে থেকে আগাছা রিমুভ করে সার টার দিয়ে একদম ফ্রেশ রেডি, তার মধ্যে এই আগাছা বলছি চারা গাছগুলোকে নিয়ে এসে রোপণ করছে। ওকে, তারপর দেখো কতটা কতটা মানে সেন্টিমিটারে সেটাকে রাখছে, 2 থেকে 3 সেন্টিমিটার। চলো, তাহলে 4 নাম্বার কি হচ্ছে, আমরা এখন চারা গাছ নিয়ে এসে জমির মধ্যে রেখে দিয়েছি। চলো এবার কি হচ্ছে তারপর, 5 নাম্বার কি বলছে, বীজ বোনা আর চারা গাছ রোপণ। বীজ বোনা, আউশ ধানের বীজ সরাসরি জমিতে বোনা হয়। মাটি বেশ নরম থাকতে থাকতেই হাতে করে ছিটিয়ে বা জমি চাষের সময় লাঙলের পেছনে তৈরি হওয়া খাতে হাত দিয়ে বীজ ফেলে বা বীজ বপন যন্ত্রের সাহায্যে জমিতে বীজ বোনা হয়। এবার দেখো এই লাইনটা বুঝতে গেলে তোমাকে কিন্তু আগের ভিডিওগুলো দেখতে হবে। তো সেখানের মধ্যে আমি আগেই বলেছিলাম যে কিভাবে বীজ বপন করা হয়ে থাকে, তার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। এখানে যেটা বলেছে যে নাঙলের মাধ্যমে, যখন নাঙল মানে জমিতে করে লাঙল করে তখন একটা তো এরকম ফানেলের মতো একটা স্ট্রাকচার থাকে, এবং যার মধ্যে কি করেন না চাষিরা যে বীজগুলো সিলেক্ট করে এনেছিল ওগুলো ঢুকিয়ে দেয়। এবার যখন জমিতে হচ্ছে লাঙল করছে তখন ওই বীজগুলো জমির মধ্যে কি হচ্ছে না রয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা প্রসেস ছিল, তো এটা এখানে দেওয়া রয়েছে, বাট এছাড়াও আরো অনেক পদ্ধতি কিন্তু রয়েছে। নেক্সট বলছে চারা গাছ রোপণ। ওই যে সকালের দিকে বলেছিলাম নিয়ে চলে আসছে চারা গাছগুলোকে, সকালের দিকে বীজতলা থেকে চারা গাছগুলোকে সাবধানে তুলে আনা হয়। তারপর তৈরি জমিতে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো জল বেঁধে রেখে সরাসরি সারিবদ্ধভাবে চারা গাছগুলোকে রোপণ করা হয়। একই সেম পয়েন্ট, যে বীজতলায় তৈরি করা চারা গাছগুলোকে নিয়ে এসেছি, আর সেন্টিমিটার তোমার এতক্ষণ মনেই হয়ে গেছে, 2 থেকে 3 সেন্টিমিটার দিয়ে চারা গাছগুলোকে এখানের মধ্যে রোপণ করেছে। তারপর চলো 6 নম্বর স্টেপ, সার প্রয়োগ। জমির উর্বরতা জমির উর্বরতার মান আর আর ধানের জাত অনুসারে সারের প্রকার আর মাত্রা বিভিন্ন রকমের হয়। এক্ষেত্রে জৈব অজৈব 2 ধরনের সারই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে জৈব সার কি অজৈব সার কি আগে বলেছি, আবার দেখে নিও। আর তো এই যে আমরা এতগুলো ধান চাষ করছি প্রত্যেকের ক্ষেত্রেই মানে দুটোই ইউজ করা থাকে, এমন নয় যে শুধুমাত্র অর্গানিকটা ইউজ করছি। বাট মানে এটা দেখেছিলাম আগে যে জৈব সার ইউজ করাটা ভালো, বাট চাষের ফলনের বেশির জন্য কিন্তু অজৈব সারটা ইউজ করা হয়ে থাকে। তারপর দেখো 8 নাম্বার পয়েন্ট, অন্তর্বর্তী কর্ষক ও পরিচর্যা। ধান জমিতে সময়ে সময়ে নিড়ান দিলে জমির আগাছা সহজে দমন করা যায়। একটা জমির মধ্যে তো যেহেতু পুষ্টি রয়েছে, সুতরাং আমার যে চাহিদার গাছ সেটা ছাড়াও এক্সট্রা, আমি আগে এক্সাম্পল দিয়েছিলাম যে বাইরে থেকে তোমার দূর সম্পর্কে আত্মীয় আসছে, তো সেরকম আগাছা আসছে। তাহলে আগাছাগুলোকে দমন করার জন্য কি বলছে, এই নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করতে নিড়ান নিড়ান দিলে জমির আগাছাগুলোকে সহজে দমন করা সম্ভব হচ্ছে। মাটিও নরম থাকছে আর চারা গাছগুলোর বৃদ্ধি ভালো হচ্ছে। হ্যাঁ, নিড়ান দেওয়ার ফলে কি হচ্ছে, মাটিটা আলগা হচ্ছে, একটা নরম থাকছে, মানে খুব এঁটেল মাটির মতো শক্ত হয়ে যাচ্ছে না আরকি। বায়ু প্রবাহ মানে যদি রন্ধ্র রন্ধ্র তৈরি হচ্ছে তো বায়ু প্রবাহটা ভালো হচ্ছে। তারপর কি বলছে, অনেক সময় রাসায়নিক আগাছানাশক পদার্থ ব্যবহার করে ধান জমির আগাছা ধ্বংস করা হয়ে থাকে। কেমিক্যাল তো ইউজ হবেই ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে সারের ক্ষেত্রে কেমিক্যাল ইউজ করা হয়েছে। তো এখানেও কিন্তু আগাছা দমন করার জন্য কি করছে, বিভিন্ন ধরনের আগাছানাশক পদার্থ যেমন 2,4-D এগুলো বলেছিলাম উদাহরণ, সেগুলো ইউজ করা হচ্ছে। তাহলে অলরেডি 8টা স্টেপ হলো। তো এবার কি বলছে, সরি 8টা নয় 7টা। তাহলে এবার হচ্ছে 7 নাম্বার স্টেপ। এত করে চারা গাছ রোপণ করা হয়ে গেছে, সারটা সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমাদেরকে কি দরকার, জল। জলই জীবন, গাছেরও জীবন হচ্ছে যে জল। তাহলে রোপণ করা আউশ আমন আর বোরো ধানের বেড়ে ওঠার সময় পরিণত অবস্থায় গাছের গোড়ায়
30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার গভীর জল থাকা প্রয়োজন। জল থাকা প্রয়োজন তো কতটা? 30 থেকে 50। অ্যামাউন্ট গুলো একটু মনে রেখো, কারণ এখান থেকে এমসিকিউ আসতেই পারে। তো 30 থেকে 50 মিলিমিটার গভীর জল থাকা প্রয়োজন। এছাড়াও খারিফ ঋতুতে অনিয়মিত বৃষ্টিপাতে প্রাক খারিফ ও বোরো ধানের চাষে নিয়মিত জলসেচের প্রয়োজন। এটা হলো তোমার কি 8 নম্বর পয়েন্ট। আর সব থেকে লাস্ট ফেভারিট পার্ট, ফসল তোলা। চাষবাস হয়ে গেছে, চলো ফসল তুলি। ফসল তুলে আটি বেঁধে খামারে তোলা হয়, এরপর মাড়াই করে ধানগুলোকে খড় থেকে আলাদা করে নেওয়া হয়। তাহলে এখানে একটা দেখো কথা আছে মাড়াই, এটা কি? এটা তোমরা যদি না জানো, আগের দিনে ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি যে মাড়াই হচ্ছে যে, সঠিক কি বলেছিলাম, মাড়া। চাষে কি করতে হয়, ধানগুলোকে নিয়ে আছাড় মারে, যার ফলে কি হয়ে থাকে যে ধানগুলো কি হয় না, যে পুরো গাছ থাকে না সেখান থেকে আলাদা হয়ে যায়। তারপরে কি ছিল ঝাড়াই, তো এগুলো একটা আলাদাই প্রসেস, আগের দিনে দেখে নাও, তোমাদের বইতে রয়েছে। তাহলে এই কি করছে, মাড়াই করে ধানগুলোকে খড় থেকে আলাদা করে নিচ্ছে এবং সেই ধানগুলোকে নিয়ে চাষি কি করছে, বাড়ি চলে গেল। তাহলে আজকের আমরা পুরো একদম ধান চাষ দেখলাম। ওকে, আজকে ভিডিও পর্যন্তই, যেখানের মধ্যে আমরা ধান চাষ দেখলাম। পরের দিনে অন্য একটা চাষ দেখবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে দিও। চ্যাপ্টারটা দেখো বেশি থিওরিটিক্যাল পার্ট, তো মুখস্থ করো যাতে তোমাদের এক্সামে ভালোভাবে লিখতে পারো। বোঝার তেমন কিছু নেই, উদাহরণগুলো ইম্পর্টেন্ট ছিল যেগুলো মার্ক করলাম। তো ভালো থেকো আর পড়াশোনা স্টার্ট করো। আজকে ভিডিও পর্যন্তই, থ্যাংক ইউ।